আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের যে ডিউ রিটার্ন সিরিজটা চলতেছিল তার আজকে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো কাজ ক্ষমতা শক্তি থেকে তেমন বেশি কঠিন ম্যাথ বিগত বছরগুলোতে আসতে দেখা যায় নাই। তো যে টাইপের ম্যাথ গুলা আসতে পারে বলে আমার মনে হয়েছে যে এই টাইপের বা এই কনসেপ্ট গুলো তোমাদের জানা দরকার। তো সেই কনসেপ্ট গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। তো চলো আমাদের যে প্রথম ম্যাথটা সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের যে প্রথম ম্যাথটা আছে সেটা দেখো, সেটাতে কি বলছে। সেটাতে আমাদের বলছে একটি মার্বেল পাথরের খন্ডের উচ্চতা, মার্বেল পাথর সেটার খন্ডের উচ্চতা হচ্ছে 4 ফুট এবং ভর হচ্ছে 50 পাউন্ড, সরি 500 পাউন্ড। 22,500 ফুট পাউন্ড কাজ করতে। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে ফুট পাউন্ড যেটা বলছে সেটা হচ্ছে আমার কাজের একক এই ক্ষেত্রে, তাই না? জুলের সাবস্টিটিউট এফপিএস এ, ঠিক আছে? জুল সেটা এফপিএস এ, ঠিক আছে? তো করতে কতটি মার্বেল পাথর খণ্ড একটির ওপর একটি রেখে মোট কত ফুট উঁচু একটি স্তম্ভ তৈরি করতে পারবে? আমাদের এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে আমাদের কতটি মার্বেল পাথর লাগবে এবং কত উচ্চতা সেটা আমাকে বের করতে বলছে। তো এই টাইপের যে ফর্মুলা গুলো আছে বা এই টাইপের যে ম্যাথ সেটার ফর্মুলাটা কি? আমাদের সাপোজ ধরো যে আমাদের এইচ উচ্চতার একটা বক্স আছে, ঠিক আছে? এইচ উচ্চতার এরকম এন সংখ্যক যদি বক্স থাকে, এন সংখ্যক, এইচ উচ্চতার এন সংখ্যক বক্স, ঠিক আছে? যদি থাকে তাহলে সেগুলা একটার ওপর একটা রেখে কৃত কাজ, একটার উপর একটা রেখে কৃত কাজ হওয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে n n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু জি এইচ, ঠিক আছে? তো আমাদের কৃত কাজ হওয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের এটা, সরি এখানে একটা এম মিস গেছে, এম জি এইচ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ক্ষেত্রে আমাদের এন এর মানটা বের করতে বলছে, তাই না? তো আমাদের কৃত কাজ এখানে আমাদের কত একটু দেখি আমরা। উম, হুম, তাহলে এক্ষেত্রে আমরা একটু দাঁড়াও, এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের কত? 22,500 ইজ ইকুয়াল টু এন এর মানটা বের করতে বলছে, তাই না? তাহলে আমরা এন স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড বাই টু, এখানে আমরা জি, এখানে হচ্ছে তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে জি এর মানটা এখানে কত, তাই না? এখানে আমরা আগে বাকিগুলো লিখে নিই। ভর হচ্ছে আমাদের 500 এম, 500 পাউন্ড। ফুট হচ্ছে আমাদের 4, এইচটা 4, তাই না? আর হচ্ছে আমাদের ইয়া কত কি বলে 4 পাউন্ড। আচ্ছা জি, এখন জি এর মানটা কত? জি এর ভ্যালু এই ক্ষেত্রে আমাদের কত হয়? জি এর ভ্যালু এক্ষেত্রে আমাদের কত হয়? এফপিএস এ জি এর একটা হচ্ছে আমাদের 32, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো? এন এর ভ্যালুটা বের করতে পারবো না? তো এখান থেকে আমরা যদি এন এর ভ্যালুটা বের করতে চাই, দেখি এখানে নিচে উঠে নাকি আমি, এই তো হ্যাঁ, এখান থেকে আমাদের এন এর ভ্যালুটা কত আসে? এখান থেকে আমরা যদি এন এর ভ্যালু বের করতে চাই তাহলে এখানে আমাদের কত আসবে? 44,500, তাহলে হচ্ছে আমাদের কত? 0,02 দিয়ে গুণ করে দিই এই পাশে, তাহলে আমাদের আসে হচ্ছে, আচ্ছা মানে আমি এখানেই করে ফেলি 500, এই পাশে যদি আমি আসি 500টা এই পাশ থেকে এই পাশে চলে আসলো 500, ঠিক আছে? তো 500 22,500 এর মধ্যে কত বাদ যাবে? 22,500 22,000 এর মধ্যে যাবে 44 আর হচ্ছে 45, ঠিক আছে? 45 আর এখানে হচ্ছে এটা আর এটা কাটাকাটি যায় 2 2 আর হচ্ছে 2 ইন ডিভাইডেড বাই আসবে হচ্ছে এখানে আমার কত 32 64, ঠিক আছে? তো 45 64, ঠিক আছে? আমি একটু ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি আমি একটু চেক করে নিই। আহ, তো আমি তো তোমরা হ্যান্ড ক্যালকুলেশন করবা, আমি জাস্ট তাড়াতাড়ি হওয়ার জন্য আমার ক্যালকুলেশন গুলো ঠিক আছে নাকি এটা একটু চেক করে নিচ্ছি। আর ডিভাইডেড বাই 500, 45 ঠিক আছে, ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমার ক্যালকুলেশন ঠিক আছে। তো এখানে যদি আমরা একবার করি, আমি একটু মুছে দিই। তো আমরা যদি এখানে সাম আপ করি তাহলে আমাদের আসবে হচ্ছে
n স্কয়ার মাইনাস n মাইনাস 22.5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমাদের এই ইকুয়েশনটা আসবে। ঠিক আছে, এখন ভাইয়া এই টাইপের ইকুয়েশন যদি আমরা সলভ করতে চাই তাহলে তো আমাদের লাগবে, কি বলে, ক্যালকুলেটর লাগবে বা অনেক বড় হবে। তো আবার বলে রাখি যে আমি এটা সবসময় বলি যে তোমাদের ডিউ রিটার্নে এমন টাইপের ইকুয়েশনই আসবে যেখানে তোমাদের ক্যালকুলেটর লাগবে না। ঠিক আছে, মানে ক্যালকুলেটরের কোনো প্রয়োজন হবে না। সাপোজ দেখো এখানে তুমি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবা, এরকম একটা ইকুয়েশন দিয়ে দিবে, তো তোমরা ইজি ওইভাবে হচ্ছে মানগুলো দেয়া থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন ব্যাংক থেকে আমি নিছিলাম, তো সেই কারণে এখানে পয়েন্ট এন্ড সামথিং আসছে। ঠিক আছে, তো তোমরা এটা নিয়ে বদার হওয়ার দরকার নেই যে ভাই এগুলো ক্যালকুলেশন পারি না। ঠিক আছে, তারপরে আসি, তো যখন আমরা এই পর্যন্ত আসি এখানে আমাদের n এর মানটা আসে হচ্ছে, এই ইকুয়েশনটা সলভ করলে এখানে n এর মান আসবে 6। ঠিক আছে, তো এখন n এর মান যখন 6 আসছে তখন আমাদের কি বের করতে হবে, উচ্চতা বের করতে হবে না। এখন উচ্চতা তাহলে কত হয়, n হচ্ছে আমাদের 6টা, তাহলে আমাদের স্তম্ভর এখানে আমাদের কত, 4 ফুট করে না, 4 ফুট করে না, তাহলে হচ্ছে আমাদের 24 মিটার হবে। সরি এখানে কত ফুট, ঠিক আছে 24 ফুট আসবে, 24 ফুট আসবে। ঠিক আছে, তোমরা শান্ত হয়ে আসছিল, ওখানে একটু পজ করছিলাম। তো যাই হোক, তো আমাদের এই ম্যাথটা শেষ। তারপরের ম্যাথটাতে আসি, দেখো তারপরের ম্যাথটা আমাদের একটু কি বলছে, আমাদের 2 মিলিমিটার বলছে। ঠিক আছে, 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি বৃষ্টির ফোঁটা 250 মিটার উচ্চতা থেকে মাটির উপর পড়ছে। 250 মিটার উচ্চতা থেকে কিসের উপর পড়ছে, মাটির উপর পড়ছে। তাহলে বৃষ্টির ফোঁটার উপর অভিকর্ষীয় বল কতটা কাজ করবে, মানে এখানে অভিকর্ষ বল যেটা আছে সেটার পরিমাণটা বের করতে বলছে। আচ্ছা, তো আমরা অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজের ফর্মুলাটা কি জানি, W = mgh, তাই না? আমরা এটা জানি না, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। তাহলে আমাদের এখানে mgh এই যে জিনিসগুলো আছে সেগুলো একটু বের করতে হবে। কিন্তু থিং ইজ এখানে আমাদের m এর মানটা ডাইরেক্ট দেওয়া নেই, এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, তাই না? তো এখন ব্যাসার্ধ দেওয়া থাকলে আমাদের m এর মান বের করতে হবে কিভাবে, আমরা যদি আর ব্যাসার্ধের একটা গোলক সেটার ভলিউম কি জানি, ভলিউম = 4/3 পাই r স্কয়ার, এই কনসেপ্টটা জানি না। আর তাহলে আমাদের m = rho v। ঠিক আছে, তো এখানে আমাদের কি আসবে, রো ইনটু ভি, তার মানে হচ্ছে আমাদের 1000। আমরা এখানে এই টাইপের যদি আমাদের পাই থাকে, এই টাইপের ম্যাথ যদি আসে আমরা পাই আকারে লিখে দেব। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে না, গুণ করে লিখতে হবে না। ঠিক আছে, তোমরা এখানে রো হিসেবে, রো হচ্ছে আমাদের কত, পানির ক্ষেত্রে 1000 হয়, তো আমাদের এখানে 1000, ভি হচ্ছে আমাদের কত 3 পাই, আর হচ্ছে কত আমাদের 2 মিলিমিটার, তার মানে হচ্ছে 2 × 10⁻³ হোল কিউব। ঠিক আছে, তো এখানে আমাদের জি হচ্ছে কত 9.8, কিন্তু আমরা 9.8 রাখবো। এখানে তোমাদের কোশ্চেনে অবশ্যই 10 হিসেবে দেওয়া থাকবে যাতে তোমরা ইজিলি করতে পারো। তারপরে হচ্ছে আমাদের এইচ, এখন এইচ হচ্ছে আমাদের 250। ঠিক আছে, তো এখানে আমাদের 250 মিটার চলে আসে। তো আলটিমেটলি আমরা যদি এইভাবে করে দিই তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সিম্পল একটা ম্যাথ, কিন্তু এই কনসেপ্টটা তোমরা অনেকে বুঝবা না, সেই জন্য হচ্ছে দেখাই দেবো। তারপরটাতে আসি, 70 কেজি ভরের কি বলছে, 70 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের একটি বোঝা নিয়ে 6 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে উপরে উঠল। ঠিক আছে, 6 মিটার দীর্ঘ, এই তো মনে করো যে এরকম আমার একটা জিনিস, সিঁড়িটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। এই সিঁড়িটা কতটুকু, 6 মিটার। লোকটার টোটাল ভর m = আমাদের কত 90 কেজি। ঠিক আছে, তাহলে ওই ব্যক্তি কত কাজ করলো, তার মানে আমাদের ব্যক্তির কৃত কাজটা বের করতে হবে, তাই না? তো ব্যক্তির কৃত কাজ যখন আমরা বের করব, তো তখন আমাদের যে ফর্মুলাটা হবে সেটা খুবই সিম্পল, যেটা আমরা কৃত কাজের সময় আসলে বের করে থাকি, সেটা হচ্ছে আমাদের W = mgh, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমাদের h যেটা আছে সেটা তো দেয়া নাই, তাই না? কিন্তু আমাদের এটা 6 দেয়া আছে, এটা থিটার মান দেয়া আছে, তাই না? তাহলে আমাদের এটা লাগবে, তাই না? তাহলে হচ্ছে আমাদের sin 30 ডিগ্রি = h/6 যদি করি, তাহলে এখানে আমরা h = কি লিখতে পারি,
এম জি 6 sin 30 ডিগ্রি, তাই না? তাহলে কিন্তু কৃত কাজটা আমাদের বের হয়ে চলে আসে, ঠিক আছে। তারপরে আমাদের এম এর মান কত দেয়া আছে, আমরা এম এর মান হচ্ছে আমাদের 90 হবে, আমি জি এর মান 10 ধরে করলাম, হচ্ছে আমাদের এখানে sin 30 হাফ, এখানে 3 আসবে, তো আলটিমেটলি 30 ইনটু হচ্ছে আমাদের কত 90, 30 ইনটু 90 কত 27, ঠিক আছে। তো এটাই আমাদের হচ্ছে অ্যানসার। কথা বুঝা গেছে? সিম্পল ম্যাথ, কিন্তু ওখানে এখানে অনেকে sin থিটা দিয়ে কনফিউজড হয়ে যাবে যে এই টাইপের ম্যাথটা কিভাবে করব, অনেকে আনুভূমিকের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার থাকে না। তো তারপরে আসি, দেখো 1 মিটার দৈর্ঘ্যের একটি সরল দোলক, ঠিক আছে। এখন সরল দোলকের ব্যাপারটা যেটা হচ্ছে, তোমরা অনেকে ফর্মুলা জানো না, ঠিক আছে। তো সরল দোলকের ক্ষেত্রে আমি আগে একটু ফর্মুলাগুলো লিখে দিই তোমাদের, তারপরে যেহেতু সরল দোলকের যে কনসেপ্টগুলো আছে সেখানে তোমরা অনেকে ফর্মুলাগুলো জানো না। তো সরল দোলকের আমি হচ্ছে এই সাইডে একটু ফর্মুলাগুলো লিখে দিই। তো দেখো সরল দোলকের ক্ষেত্রে আমার এটা হচ্ছে ধরো যে সরল দোলক, আমার সরল দোলকের ক্ষেত্রে এটা সাম্যাবস্থা ওদের এ পজিশন, এটা হচ্ছে আমাদের বি পজিশন। অবশ্যই একটা জিনিস মনে রাখবা, এই সাম্য অবস্থায় ওর টোটাল শক্তি, হ্যাঁ, ওর যে টোটাল শক্তি সেটা হচ্ছে ওর টোটাল গতিশক্তি, তার মানে হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু ই টোটাল, তাই না? আর এখানে হচ্ছে ওর টোটাল শক্তি কি, ওর বিভব শক্তি। তাহলে এইটা যদি এইচ পরিমাণ উচ্চতায় থাকে তাহলে এখানে ওর বিভব শক্তিটা কত, ইপি ইকুয়াল টু এমজি এইচ, তাই না? ইপি ইজ ইকুয়াল টু এমজি এইচ। তো এই ক্ষেত্রে আবার এখানে যদি থিটা কোণ হয় তাহলে অবশ্যই এক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে। যেমন এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে আমার এল, তাহলে আমার এল ইজ ইকুয়াল টু কি হবে, এল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার এল 1 মাইনাস কস থিটা। তো আজকে যেহেতু সময় কম সেজন্য এটা কিভাবে আসছে আমি বেশি ইলাবোরেট করতেছি না, খালি আমি কি করছি এটা বলি। এই পুরো দৈর্ঘ্যটা আমার এল, এই এল থেকে আমি এই দৈর্ঘ্যটা মাইনাস করে দিছি, তাইলে আমি এইচ, সরি এখানে এইচ হবে, এইচ এর মান হবে, আমি ভুল লিখছি, এইচ, ঠিক আছে, হ্যাঁ এইচ এইচ, আমি পুরো দৈর্ঘ্যটার থেকে এই পরিমাণ দৈর্ঘ্যটা মাইনাস করে দিচ্ছি। তো এখানে আমি cos থিটা দিয়ে আমার ভ্যালুটা বের করতে পারি বা sin থিটা দিয়েও বের করতে পারি, তো এখান থেকে আমাদের এই ফর্মুলাটা আসে। তো তারপরে আমরা এটাকে আরেকটা বের করতে পারি, সেটা হলো ওদের যদি আমাদের এই দূরত্বটা দেওয়া থাকে, হ্যাঁ এই দূরত্বটা দেওয়া থাকে তাহলে আমাদের হবে হচ্ছে l ইন্টু মাইনাস ধরো রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা হবে h ইজ ইকুয়াল টু মাইনাস এটা। তারপরে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে এখানে v এর ভ্যালুটা কত হবে, মানে হচ্ছে গতিশক্তিটা কত হবে, তাই না? তো গতিশক্তির ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে এখানে আমার যে টোটাল শক্তি mgh, এখানে হচ্ছে আমার সেটা বিভব শক্তি, তার মানে হচ্ছে হাফ m v max হোল স্কয়ার ইজ ইকুয়াল টু m g, এখানে যে h এর মানটা সেটা, তাহলে আমার mm কাটাকাটি চলে যায়, v ইজ ইকুয়াল টু আমার রুট ওভার 2 g h হবে, ঠিক আছে। তো আমাদের এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে এই ম্যাথটা করার জন্য। তারপরে আসি আমরা তাহলে ম্যাথে চলে যাই, ঠিক আছে, তাহলে আমরা ম্যাথে চলে যাই। আমাদের বলছে কি 1 মিটার দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর সংখ্যা দেয়া আছে কত 200 গ্রাম ভর দেয়া আছে, তার মানে হচ্ছে 0.2 কেজি। তারপর হচ্ছে এটাকে 60 ডিগ্রি কোণে টেনে ছেড়ে দিলাম, 60 ডিগ্রি কোণে মানে হচ্ছে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, মুক্তভাবে তুলতে দেওয়া হলো। ববের গতিশক্তি বের করো, এটি সাম্য অবস্থায় যখন অতিক্রম করে তখন, মানে হচ্ছে ওর টোটাল গতিশক্তি যখন সাম্য অবস্থায় আছে তখন হচ্ছে ওর গতিশক্তি টোটাল। তাহলে এখন টোটাল যদি গতিশক্তি বের করতে চাই তাহলে এখানে দেখো 1 মিটার দৈর্ঘ্য বলাই আছে, তার মানে আমাদের কোন ফর্মুলা হবে, আমাদের টোটাল গতিশক্তি যেটা আছে সাম্য অবস্থায় সেটা ইজ ইকুয়াল টু কি আমার মোট বিভব শক্তি না। তাহলে এখানে যদি আমি mgh এর মানটাই বের করে ফেলি তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে mgh এর মান কত, এখানে l 1 মাইনাস cos থিটা, তার মানে k ইজ ইকুয়াল টু আমাদের কি mgh আমরা বলে ফেলতে পারি। তাহলে h এর মান কত, এখানে l ইনটু 1 মাইনাস cos থিটা, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে কি বের করে ফেলতে পারবো, আমাদের এক নাম্বারটা সাম্য অবস্থায় মোট অতিক্রম করার সময় মোট গতিশক্তিটা বের করতে পারবো। তারপর এটা দেখো সুতা লম্বের সাথে 30 ডিগ্রি কোণে থাকলে
ওর গতিশক্তি কত। তাহলে 30 ডিগ্রি কোণ যখন থাকবে তখন জাস্ট আমাদের কি ভ্যালু চেঞ্জ হবে, আমাদের এই থিটার ভ্যালুটা চেঞ্জ হবে, আর কিছু হবে না। বুঝা গেছে? তো আমাদের এই ফর্মুলাগুলো জানাটা বা সরল রেখার যে ফর্মুলাগুলো আছে, সরল রেখার কনসেপ্টটা সেটা একটু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? তো এই ম্যাথটা এই জন্য যে একটা হচ্ছে সরল দোলকেরটা দেখাইলাম, তারপর তোমাদের হচ্ছে যখন বিভব শক্তি আসবে তখন আমরা তোমাদেরকে স্প্রিংয়ারটা দেখাবো, ঠিক আছে? তোমাদের এই চ্যাপ্টার থেকে এবং নিউটনের চ্যাপ্টার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিছু জিনিস যেগুলো তোমাদের বেসিক ক্লিয়ার থাকে না, সেটা হচ্ছে আনত তল, তারপর আনত তলের একটা ম্যাথ দেখাইলাম, তারপর হচ্ছে এইটা সরল দোলক, আর একটা হচ্ছে স্প্রিং। তো এই তিনটা কনসেপ্ট একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তারপরে আসি, দেখো একটি বন্দুকের গুলি 100 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে? ঘন্টা বেগে ছড়ায় 15 মিটার/সেকেন্ড পুরুত্ব ছাদ ভেদ করার পর অর্ধেক বেগ হারায়। তাহলে গুলিটি পুনরায় উপর থেকে নিচে এসে ছাদটিকে আঘাত করার পর আর কতটুকু ভেদ করবে, মানে যখন ওর বেগ অর্ধেক হয়ে গেল, সাপোজ মানে একটা এই ছাদ এটা, তাই না? তো একটা গুলি আসলো, তো যখন ও হচ্ছে 15 উপর থেকে 15 মিটার পুরুত্ব ছাদ ভেদ করার সময় অর্ধেক হয়ে গেল। আচ্ছা, 15 মিটার একটা পুরুত্বের ছাদ ভেদ করার সময় দাঁড়াও, বেগে উপরের দিকে ছড়ায় 15 সেন্টিমিটার পুরু ছাদ ভেদ করার পর, আচ্ছা 15 মিটার ও অতিক্রম করলো, মনে করা যায় আরেকটু, তো 15 মিটার একটা ছাদ অতিক্রম করলে ওর হচ্ছে ধরো যে বেগ অর্ধেক হয়ে যায়, ধরো যে আমি 15টাই করার পর আর কত দূর ছাদ ভেদ করতে পারবো, মানে ছাদটা 15 মিটার ছিল না, ঠিক আছে? 15 সেন্টিমিটার ছিল না, তো 15 সেন্টিমিটার করার পর বেগটা অর্ধেক হয়ে গেল, তাহলে আর কতটুকু অতিক্রম করবে, ঠিক আছে? সেটা আমাকে বের করতে বলছে। তো এই ক্ষেত্রে আমাদের কি আসবে বলতো? এই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা করবো ম্যাথটা, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের আসবে 15 সেন্টিমিটার অতিক্রম করলো, ওকে ফাইন। তাহলে 15 সেন্টিমিটার অতিক্রম করার পর ওর গতিশক্তি হাফ হয়ে গেল। প্রথমে ওর গতিশক্তি কত ছিল? ধরো যে ওর প্রথমে একদম শুরুতে ওর গতিশক্তি কি ছিল, মানে যখন দেখো যখন ও এই পজিশনে ছিল, ঠিক আছে? উপর থেকে নামার সময় যখন ও এই পজিশনে আসে তখন ওর গতিশক্তি টোটাল হচ্ছে হাফ এম ভি এক্স স্কয়ার, না মানে হচ্ছে সর্বোচ্চ গতিশক্তিটা এখানে, এখানে কোনো বিভব শক্তি নেই, তাহলে হচ্ছে ওর হাফ এম ভি স্কয়ার, তাই না? তো এখন যখন ও 15 সেন্টিমিটার ধরো যে আমি হাফ হয়ে গেল, তখন ওর গতিশক্তি কি হয়ে যাবে? হাফ এম হাফ বাই স্কয়ার হয়ে গেল, না? এটা হয়ে গেল। তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ, না? তাহলে আমার গতিশক্তির পরিবর্তন যেটা হবে সেটাই তো আমার কৃত কাজ, তাই না? তাহলে এখানে গতিশক্তির পরিবর্তনটা কি হবে? এটা থেকে আমি এটা বিয়োগ করে দিব, তাই না? তাহলে হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার বাই হচ্ছে আমাদের 4। তাহলে এখানে আমাদের গতিশক্তির পরিবর্তনটা কত হয়? এখানে আমাদের গতিশক্তির যে চেঞ্জ সেটা আসে হচ্ছে আমাদের 3/4, ঠিক আছে? হাফ এম ভি স্কয়ার 3/4, এটাই আমাদের হচ্ছে কি কৃত কাজ, তাই না? তো দেখো আমাদের একটা জিনিস, এখন আমরা এত পরিমাণ কৃত কাজ করে কতটুকু অতিক্রম করলো? 15 সেকেন্ড না, তাহলে আমরা হাফ এম ভি স্কয়ার 3/4 এই পরিমাণ কাজ করলে অতিক্রম করতে পারি হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে আমরা ওয়ান অ্যামাউন্টের যদি কাজ করি তাহলে আমরা কতটুকু অতিক্রম করতে পারবো, মানে হচ্ছে এক একক কাজ করলে আমাদের অতিক্রম করতে পারবো, এটাই জাস্ট হচ্ছে আমাদের ডিভাইডেড বাই এম ভি স্কয়ার 3/4, তাই না? জাস্ট ভাগ হয়ে যাবে। তারপরে আমরা এখন কতটুকু কাজ করব? আমাদের এখানে গতি শক্তি, ধরো যে এখানে ওর রেস্ট, এটা আমাদের কি কৃত কাজ না, এইটুকু, তাই না? তাহলে এখানে ওর গতিশক্তি এত টাকা খরচ হয়েছে, তাহলে ওর গতিশক্তি বাকি গতিশক্তি কতটুকু, বাকি গতিশক্তি কতটুকু বা বাকিটুকু শক্তি, বাকি গতিশক্তি বা শক্তি, ওর অবশিষ্ট শক্তি যেটা, সেটা দিয়েই তো ও বাকি পথটুকু অতিক্রম করবে, তাই না? ওর অবশিষ্ট শক্তি যেটা, সেটা দিয়েই তো ও বাকি পথ অতিক্রম করবে, তাই না? তাহলে ওর অবশিষ্ট শক্তি হচ্ছে আমাদের যেই এই মোট ছিল, মোট থেকে এইটুকু ও যেহেতু কৃত কাজ করছে, তার মানে ওর অবশিষ্ট আসতে হচ্ছে, আমি যদি 1 থেকে এই পরিমাণটা বাদ দিই তাহলে ওর অবশিষ্ট শক্তির মান হচ্ছে আমাদের হাফ এম ভি স্কয়ার 1/4। কারণ কি
3/4 হচ্ছে ওর কাজে কনভার্ট হয়ে গেছে, তাহলে 1/4টা কি হয়ে গেছে, ওর মধ্যে স্টিল আছে, বিভব শক্তি আকারে বলো বা অন্য কোনো শক্তি আকারে বলো, ওর মধ্যে স্টিল আছে। তোর ওই পরিমাণ শক্তি দিয়ে ওর বাকি কতটুকু পরিমাণ যেতে পারবে, তাই না? তাহলে আমার এই পরিমাণ শক্তি দিয়ে আমি অবশিষ্ট আর কতটুকু যেতে পারবো, ঠিক আছে? তাহলে আমি অবশিষ্ট এই পরিমাণ শক্তি দিয়ে আর যেতে পারবো হচ্ছে আমাদের 15 ডিভাইডেড বাই হাফ mv স্কয়ার 3/4 ইনটু 1/2 mv স্কয়ার 1/4। তাহলে 1/4 1/4 কাটা, তারপর হাফ mv স্কয়ার কাটা, নিচে থাকে হচ্ছে 3, তার মানে হচ্ছে 15/3 ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তার মানে সে বা হচ্ছে ওই যে পাথরটা আছে সেটা আর শুধু মানে 5 সেন্টিমিটার সামনে যাইতে পারবে, ঠিক আছে? তারপরেরটাতে আসি আমরা। তারপরেরটা দেখো, এটা সহজ একটা ম্যাথ। তো আমরা দেখো এখানে কি বলছে, 3 কেজি ভরের একটি বস্তুর উপর বল ক্রিয়াশীল আছে, বস্তুটির অবস্থান হচ্ছে আমার এখানে একটা অবস্থান ভেক্টর, অবস্থানের মান দেয়া আছে পরামিতিক আকারে। তো তখন তারপরে হচ্ছে x এর মান মিটারে এবং t এর মান সেকেন্ডে, t ইজ ইকুয়াল টু 0 হতে t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড সময়ের মধ্য দিয়ে ওর কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন আমি তোমরা এটা জানো কিনা যে কৃত কাজের পরিমাণ w ইজ ইকুয়াল টু, আমরা যখন d dx ইন্টিগ্রেশন, এটা আসলে আশা করি তোমরা জানো যে ইন্টিগ্রেশন অফ f dx, তাই না? এই জিনিসটা তোমরা আশা করি জানো। তো তাহলে এখানে আমাদের x ইজ ইকুয়াল টু কি আছে দেখো, x ইজ ইকুয়াল টু আমাদের ইয়া দেয়া আছে না, কি বলে ভর দেয়া আছে। আচ্ছা, x ইজ ইকুয়াল টু আমাদের 3t 4t স্কয়ার প্লাস vt স্কয়ার, এটা দেয়া আছে, তাই না? তাহলে আমরা যদি v বের করতে চাই তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে আমরা 3 হবে, আমরা আচ্ছা এখানে তোমাদের বোঝার জন্য একটু লিখি d বাই dt x, তাই না? ডিফারেন্সিয়েশন যদি করি আমাদের আসছে 3 8t প্লাস 3t স্কয়ার, এটা v আসে। তাহলে আমাদের এর মান আসবে হচ্ছে v বাই t, তাহলে আমাদের কি আসে 0 8 প্লাস 6t, তাই না? তাহলে আমাদের এটাই আছে। তাহলে আমরা যদি t ইজ ইকুয়াল টু 0 ধরি তাহলে আমাদের ত্বরণ কত, ওই মোমেন্টে t এর মান 0 হয়ে যাবে। ও হ্যাঁ, এখানে t এর মান t নাই, তাহলে t ইজ ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে হচ্ছে আমাদের a ইজ ইকুয়াল টু কত আসে, আমি কি ভুল করলাম দেখি, একটু একটু দাঁড়াও। হুম, আচ্ছা, এটা আমরা, হ্যাঁ ঠিক আছে, আসলে আমি আমি অন্যভাবে করতে নিয়ে কিন্তু আরেকভাবে করা শুরু করে দিয়েছিলাম। তো এইভাবে করা যায়, সমস্যা নেই। তো আমাদের এখানে টি এর মান, এর মান কত আসে দেখো, a ইজ ইকুয়াল টু আমাদের আসে হচ্ছে -8 প্লাস 8 60, তাই না? তাহলে আমাদের এটা কিসের মান আসে, এর ভ্যালু আসে। তাহলে আমাদের এখন দেখো, আমরা এখানে যদি a ইজ ইকুয়াল টু কি আমাদের m a dx না, তাই না? তো এখন dx এর ভ্যালু এটা তো আমরা জানি না, তাই না? এর ভ্যালুটা আমরা বের করলাম, m এর ভ্যালু জানি, এখন dx এর ভ্যালুটা কি, তাই না? তো আমাদের এখন এখানে dx এর ভ্যালুটা বের করতে হবে। তো dx ইজ ইকুয়াল টু আমরা যদি করি কি, এখানে আমাদের dx এই তো এটা আছে না, তাহলে এখানে আমরা dx এরটা যদি বের করতে চাই তাহলে আমাদের dx ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, dx ইজ ইকুয়াল টু 3 8t প্লাস 3t স্কয়ার dt হবে, তাই না? তাহলে আমরা dx কে t এর সাপেক্ষে যদি চেঞ্জ করে ফেলি তাহলে দেখো আমরা dx কে t এর সাপেক্ষে যদি চেঞ্জ করি তাহলে আমাদের w ইজ ইকুয়াল টু আসে ইন্টিগ্রেশন t হচ্ছে 0 থেকে আমাদের 4, তাহলে হচ্ছে m হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে আমাদের -t প্লাস 4 সরি 6t, আর এখানে dx এর ভ্যালু হচ্ছে আমাদের আসে হচ্ছে 3 t প্লাস t স্কয়ার ইনটু dt, তাই না? তাহলে আমাদের কি d এর সাপেক্ষে এখানে আমাদের লিমিটটা চলে আসলো। তারপরে এখানে জাস্ট আমরা জাস্ট সিম্পল গুণ করে দিব, গুণ করলে
তোমরা তারপরে আমরা গুণ করলে আমাদের অ্যান্সারটা কি আসে সেটা একটু দেখি। আমরা যদি গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে আমাদের কত, আচ্ছা মানে এখানে আমরা জাস্ট হচ্ছে গুণ করে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। এখন গুণটা তোমরা একটু ঘুরিও, আমি এখানে যদি করি তাহলে আচ্ছা আমি করি, দেখো -8 আর -3 এটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে কত আসে, -3 -24 আসবে, প্লাস হচ্ছে -8 মাইনাস মাইনাসে প্লাস 60 এটার সাথে আবার এটা প্লাস 60 প্লাস হচ্ছে আমাদের প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস হবে -3 24 8 স্কয়ার, ঠিক আছে। তারপরে আবার 60 রে নিয়ে এবার 60 ইনটু কত 3 মানে হচ্ছে প্লাস 24t, তারপর হচ্ছে কত মাইনাস 4 8 আর 6 4 48 48 8t স্কয়ার আর হচ্ছে 18 প্লাস হচ্ছে 18 কত 6 6 18 টি কিউব, ঠিক আছে ডিটি। তাহলে তোমরা তারপর হচ্ছে এখন সিম্পলি আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করে আমরা লিমিট বসাই দিব, ইন্টিগ্রেশন করে যদি লিমিট বসাই দিই তাহলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 526 জুল, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো সরি 568 জুল। তো আমরা যদি এটাকে খুব সিম্পল ভাবে করতে চাইতাম তাহলে আমরা জাস্ট হচ্ছে W ইজ ইকুয়াল টু আমরা কি করতাম জানো, W ইজ ইকুয়াল টু আমরা হাফ m v ইনিশিয়াল সরি v ফাইনাল স্কয়ার মাইনাস হচ্ছে হাফ m v ইনিশিয়াল স্কয়ার। তাহলে এখানে v আমাদের কি আসছিল দেখো, আমরা যদি খুব সিম্পল ভাবে করতে চাই তাহলে এখানে v ইজ ইকুয়াল টু আমাদের আসছিল কত, v ইজ ইকুয়াল টু আমাদের আসছিল হচ্ছে এই তো এটা, তাই না। তাহলে হচ্ছে আমাদের 3 মাইনাস t প্লাস t স্কয়ার। তো t ইজ ইকুয়াল টু আমরা যদি 0 বসাইতাম এখানে তাহলে আমাদের v ইজ ইকুয়াল টু আসে 3 আর t ইজ ইকুয়াল টু যদি আমরা 4 বসাই তাহলে আমাদের v ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে কত, v ইনিশিয়াল এটা v ফাইনাল ইজ ইকুয়াল টু t ইজ ইকুয়াল টু 4 বসাইলে 3 মাইনাস 4 32 প্লাস 4 16 16 দুগুণ 32 48 48 প্লাস 3 51 51 মাইনাস হচ্ছে আমাদের তার মানে হচ্ছে 19, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে হাফ m কি আসতো 19 স্কয়ার মাইনাস কত স্কয়ার 3 স্কয়ার। তো এখান থেকে আমরা যে মানটা পাইতাম সেটাও আমাদের কি আসতো সেম ভ্যালু দিত 528, ঠিক আছে 528 জুল। তো আমাদের এটাও একটা প্রসেস, ঠিক আছে, এটা দিয়েও করতে পারি আমরা, ওইভাবে করতে পারি। তারপরে আসি যে কোভিড-19 অতিমারি সময়, মানে এখানে কোভিড যখন ছিল সেই সময়টা বলতেছে যে 4 কেজি 4 × 10³ কেজি ভরের একটি পিকআপ ট্রাক এত কেজি ভরের একটি মাইক্রোবাস অক্সিজেন সিলিন্ডার সরবরাহের জন্য একটি হাসপাতালে যাচ্ছিল। পিকআপ ট্রাকের বেগ ঘন্টায় এত কিলোমিটার, একই গতিশক্তি সম্পন্ন হতে হলে মাইক্রোবাসের কত বেগে যাইতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তাদের যে মানে গতিশক্তি সেটা তো এখানে কি বলছে দেখো, তাদের একই গতিশক্তি হইতে, তাহলে আমরা এটা নরমাল যেটা সেই গতিশক্তি হইতে হবে না, তাহলে হচ্ছে আমাদের কি পিকআপ যেটা, ঠিক আছে, সেটা আমরা জানি। তাহলে হাফ ইনটু কি আমাদের হচ্ছে মাইক্রোবাস m m, তাই না, মাইক্রোবাসেরটা চাইছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা কাটাকাটি চলে যায় mp বাই m p স্কয়ার, তাই না, এটা ইজ ইকুয়াল টু m স্কয়ার আবার m ইজ ইকুয়াল টু m বাই m, এটা হচ্ছে আমাদের आंसर। বুঝা গেছে। তারপর আমরা একটা দেখি, এটা হচ্ছে আমাদের 10 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা দেয়া আছে, 10 কেজি ভরের একটি ইঞ্জিনের ক্ষমতা দেয়া আছে, কর্মদক্ষতা দেয়া আছে 90%। তো এই টাইপের পয়েন্ট যেহেতু আমি অন্য একটা সোর্স থেকে নিয়েছি সেই জন্য হচ্ছে কি আমাদের এরকম পয়েন্ট আসছে। কিন্তু যখন আমরা হচ্ছে কি করব, যখন হচ্ছে আমরা মানে ডিউ রিটার্নের জন্য পড়বো তখন দেখা যাবে হচ্ছে কি আমাদের এগুলা মানে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যাবে এরকম ভ্যালু দিবে, ঠিক আছে।
তো ন্যূনতম কত সময় লাগবে, ঠিক আছে। তো আমাদের ক্ষমতা দেয়া আছে, ক্ষমতার যে সেটা হচ্ছে কি হয়, আমরা একটা ইনপুট দিই, পি ইনপুট দিই, সেটার কারণ হচ্ছে কি আমাদেরকে পি আউটপুট দেয়, তাই না। তো পি আউটপুট এখানে ডাব্লিউ বাই টি এরকম একটা, তাই না। তো স্থির অবস্থা থেকে এত বেগে আনতে, ঠিক আছে। তার মানে এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আমার কি বলে আমার যে গতিশক্তির চেঞ্জ সেটা হবে না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আমার গতিশক্তির চেঞ্জটা হবে, ঠিক আছে। তো যখন হচ্ছে আমরা গতিশক্তির চেঞ্জটা নিয়ে কাজ করব, তো তখন হচ্ছে আমাদের কি হবে বলতো, গতিশক্তির চেঞ্জটা আমাদেরকে নিতে হবে না, তাহলে আমাদের w ইজ ইকুয়াল টু কি হাফ m v ফাইনাল স্কয়ার মাইনাস হাফ m v ইনিশিয়াল স্কয়ার। তাহলে এখানে আমাদের v ইনিশিয়াল কি ছিল, v ইজ ইকুয়াল টু স্থির অবস্থা ছিল 0, তার মানে হাফ m v স্কয়ার, তার মানে হাফ m v কত আমাদের 30 মিটার পার সেকেন্ড এ গেলাম, তার মানে হচ্ছে 30 মানে হচ্ছে 90 স্কয়ার, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে কি আমাদের কতটুকু কাজ করতে হবে সেটা। তো এখন আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে আমাদের সময়টা কত লাগবে। এখন আমরা p ইজ ইকুয়াল টু কি জানি, w বাই t জানি না, তার মানে w টা হচ্ছে আমাদের বের করলাম, আমরা আমাদের এখন t টা বের করতে হবে। এখন p টা কত হবে, এখন p টা এখন আসি, কারণ আমাদের p আউট দিছে, তাই না। তো এখন p এখানে আমার p আউটটা কত, p আউট, তাই না। তার মানে এখানে আমার এখানে যেটা আছে সেইটা 0.9%, তার মানে আমাদের এটা হচ্ছে যেহেতু 0.9 ইজ ইকুয়াল টু p আউট ডিভাইডেড বাই p ইন, তো আমার এটা হবে হচ্ছে p আউট ইজ ইকুয়াল টু 0.9 p ইন, p ইনটা কত আমার এটা hp, তাই না। তাহলে 0.9 p ইন হচ্ছে আমার ইনটু এত hp ইকুয়াল টু w হচ্ছে আমার হাফ, m হচ্ছে কত 1200, হ্যাঁ 1200 ইনটু হচ্ছে কত আমাদের v স্কয়ার, যেটা হচ্ছে 90 স্কয়ার ডিভাইড বাই t। তো এখান থেকে আমাদের t এর ভ্যালুটা আসবে হচ্ছে হাফ 1200 ইনটু 90 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 0.9 ইনটু 1.6.02 এইচপি, এইচপি কে যদি আমরা গুণ করে দিয়ে আমাদের ইয়াতে নিই তাহলে এত আসবে, ঠিক আছে। তো আমাদের এখানে যে টি এর ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি হবে, আমাদের অ্যানসার হবে। তো আশা করি তোমরা এই টাইপের যে আমি আজকে যে কনসেপ্ট গুলো নিয়ে বললাম সেই কনসেপ্ট গুলো থেকে আলটিমেটলি দেখবা যে এই কনসেপ্ট গুলো যদি ভালোভাবে পড়ো তাহলে দেখবা যে কাজ ক্ষমতা শক্তি থেকে আর বেশি টাইপের কাজ ক্ষমতা শক্তি আসলে চ্যাপ্টারটাই সোজা, ঠিক আছে। কুয়ার ম্যাথ একটু দেখতে পারো, যে কুয়ার ম্যাথ, তারপর হচ্ছে এই টাইপের যে ম্যাথ গুলো আছে কুয়ার ম্যাথ, আনত তল, সরল দোলক এবং হচ্ছে স্প্রিং, এই টাইপের 4টা কনসেপ্ট একটু ভালোভাবে দেখবা। এগুলো যদি দেখো তাহলে কাজ ক্ষমতা শক্তি নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট চ্যাপ্টারে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।